বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের জাতীয় নিরাপত্তা বিষয়ক যে কাঠামোগত পরিবর্তন বা সংস্কার আমাদের দরকার বলে আমি মনে করি সে বিষয়ে একটু আলোকপাত করতে চাই। আধুনিক বিশ্বে একটি রাষ্ট্রের নিরাপত্তা আর কেবল সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়। বর্তমান আন্তর্জাতিক পরিবেশে নিরাপত্তা চ্যালেঞ্জ বহুমাত্রিক। প্রচলিত সামরিক হুমকির পাশাপাশি সাইবার যুদ্ধ, অর্থনৈতিক চাপ, তথ্যযুদ্ধ, সন্ত্রাসবাদ, জলবায়ুজনিত ঝুঁকি, সমুদ্র নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রতিযোগিতা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনা এখন আর একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। এই জটিল ও আন্তঃসংযুক্ত নিরাপত্তা বাস্তবতার মোকাবিলায় রাষ্ট্রকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হয়, যা রাজনৈতিক নেতৃত্ব, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, কূটনৈতিক কাঠামো এবং বেসামরিক প্রশাসনের মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করতে পারে। বিশ্বের বহু রাষ্ট্র এই উদ্দেশ্যে যে কাঠামো ব্যবহার করে থাকে তা হল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এনএসসি, জাতীয় নিরাপত্তা পরিষদ। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মূলত এমন একটি উচ্চ পর্যায়ের সমন্বয় ও পরামর্শমূলক সংস্থা যা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নীতি নির্ধারণে সহায়তা করে থাকে। এর প্রধান কাজ হল প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি, আভ্যন্তরীণ নিরাপত্তা, গোয়েন্দা কার্যক্রম এবং অর্থনৈতিক নিরাপত্তা। এই সব ক্ষেত্রকে একত্রিত করে একটি সমন্বিত জাতীয় কৌশল তৈরি করা। এর মাধ্যমে সরকার বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন করতে পারে এবং বিচ্ছিন্ন বা খণ্ডিত সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকি কমে যায়। একটি সঠিকভাবে গঠিত এনএসসি ব্যক্তিকেন্দ্রিক বা অনানুষ্ঠানিক ক্ষমতা কাঠামোর বিকল্প হিসাবে কাজ করে। এটি আইন দ্বারা নির্ধারিত, জবাবদিহিমূলক এবং প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য একটি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা জাতীয় নিরাপত্তা পরিষদ প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র বা অর্থ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে পৃথকভাবে পরিচালিত হয়। যদিও এসব প্রতিষ্ঠানের নিজস্ব দায়িত্ব ও দক্ষতা রয়েছে, তবু একটি কেন্দ্রীয় সমন্বয় কাঠামোর অভাবে অনেক সময় নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের সমন্বয়ের ঘাটতি দেখা দিতে পারে। একটি এনএসসি প্রতিষ্ঠা হলে সংশ্লিষ্ট সব সংস্থা একই প্ল্যাটফর্মে বসে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করতে পারবে, গোয়েন্দা তথ্য বিনিময় করতে পারবে এবং সমন্বিত কৌশল নির্ধারণ করতে পারবে দেশের স্বার্থে। বাংলাদেশের ভৌগোলিক ও ভূরাজনৈতিক অবস্থান এই প্রয়োজনীয়তাটাকে আরও জোরালো করে তুলেছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এবং বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটের নিকটে অবস্থান করছে। এই অঞ্চলটি বর্তমানে বৃহৎ শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে। একই সঙ্গে বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, সীমান্ত নিরাপত্তা, মানব পাচার, সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ এবং অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এই ধরনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা অপরিহার্য, যা একটি এনএসসি কাঠামোর মাধ্যমে আরও সুসংগঠিতভাবে করা সম্ভব। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল বেসামরিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নিরাপত্তা নীতির চূড়ান্ত কর্তৃত্ব থাকে বেসামরিক সরকারের হাতে, কিন্তু সেই নীতিকে বাস্তবায়নের জন্য সামরিক বাহিনীর পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা অপরিহার্য। একটি প্রাতিষ্ঠানিক কাউন্সিলের মাধ্যমে
রাজনৈতিক নেতৃত্ব পেশাগত সামরিক পরামর্শ পেতে পারে এবং একই সঙ্গে নিরাপত্তা নীতির উপর গণতান্ত্রিক তদারকি বজায় থাকে। বিভিন্ন সংকট ব্যবস্থাপনাতেও একটি এনএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রাকৃতিক দুর্যোগ, সীমান্ত উত্তেজনা, সাইবার হামলা বা আভ্যন্তরীণ নিরাপত্তা সংকটের সময় দ্রুত ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি। একটি এনএসসি সমর্থিত সংকট ব্যবস্থাপনা কাঠামো বিভিন্ন সংস্থার মধ্যে দ্রুত যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করতে পারে, ফলে জাতীয় প্রতিক্রিয়া আরও কার্যকর হয় এবং দ্রুত হয়। বিশ্বের অনেক দেশ এই মডেল অনুসরণ করে সফলভাবে তাদের নিরাপত্তা কাঠামো পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র 1947 সালে তাদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল প্রতিষ্ঠা করে দেয়, যেখানে প্রেসিডেন্ট, প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা একত্রে জাতীয় নিরাপত্তা নীতি নির্ধারণ করেন। যুক্তরাজ্যেও প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে একটি এনএসসি রয়েছে, যা কূটনীতি, প্রতিরক্ষা ও গোয়েন্দা কৌশল সমন্বয় করে থাকে। ভারত, তুরস্ক ও পাকিস্তানও অনুরূপ কাঠামো ব্যবহার করে তাদের জাতীয় নিরাপত্তা সিদ্ধান্ত গ্রহণকে সমন্বিত করেছে। কৌশলগত পর্যায়ে সমন্বয়ের পাশাপাশি অপারেশনাল পর্যায়েও সমন্বয় প্রয়োজন। এই প্রেক্ষাপটে একটি জয়েন্ট ফোর্সেস কমান্ড প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী 3টি পৃথক বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী নিয়ে গঠিত। ঐতিহ্যগতভাবে প্রতিটি বাহিনী নিজস্ব কমান্ড কাঠামোর মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে, কিন্তু আধুনিক সামরিক বাস্তবতায় অধিকাংশ অপারেশনেই যৌথভাবে পরিচালিত হয়, যেখানে স্থল, সমুদ্র ও আকাশ এই 3টি ডোমেইনের মধ্যে সমন্বিত কার্যক্রম অপরিহার্য হয়ে ওঠে। একটি জয়েন্ট ফোর্সেস কমান্ড থাকলে এই সমন্বয় আরও কার্যকরভাবে করা সম্ভব হবে। সীমান্ত নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী অভিযান বা মানবিক সহায়তা কার্যক্রমের সময় প্রায় একাধিক বাহিনীকে একসঙ্গে কাজ করতে হয়। একটি যৌথ কাঠামো থাকলে পরিকল্পনা ও বাস্তবায়ন আরও সমন্বিতভাবে করা সম্ভব এবং সম্পদের ব্যবহারও আরও দক্ষ হয়, সাশ্রয় হয়। বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল বঙ্গোপসাগর অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা। দেশের সামুদ্রিক সম্পদ, জ্বালানি অনুসন্ধান, সমুদ্রপথে বাণিজ্য এবং অফশোর অবকাঠামোর সুরক্ষার জন্য নৌ, বিমান ও স্থলবাহিনীর সমন্বিত সক্ষমতা খুবই প্রয়োজন। এই জয়েন্ট কমান্ড এই সমন্বয়কে আরও শক্তিশালী করতে পারে এবং সামুদ্রিক পরিস্থিতি সম্পর্কে সমন্বিত নজরদারি নিশ্চিত করতে পারে। বাংলাদেশের জন্য বঙ্গোপসাগর একটি ভৌগোলিক বাস্তবতা নয়, এটি এই দেশের অর্থনীতি, নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। সমুদ্রভিত্তিক সম্পদ, আন্তর্জাতিক বাণিজ্য পথ, জ্বালানি অনুসন্ধান এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সবকিছুই আজ জাতীয় কৌশলগত স্বার্থের অংশ হয়ে উঠেছে। বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র সীমা আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল ইইজেড উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। এই সমুদ্র সীমায় সম্ভাব্য গ্যাস ও তেল অনুসন্ধান, মৎস্য সম্পদ আহরণ, সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার এবং সমুদ্রপথে বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা এখন একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। এই বিশাল সামুদ্রিক অঞ্চল কার্যকরভাবে সুরক্ষিত রাখতে হলে একক কোনো বাহিনীর উপর নির্ভর করা যথেষ্ট নয় এবং বিবেচিত নয়। নৌবাহিনী স্বাভাবিকভাবেই সমুদ্র নিরাপত্তার মূল দায়িত্ব পালন করে, কিন্তু আধুনিক নিরাপত্তা বাস্তবতায় আকাশ পর্যবেক্ষণ, উপকূলীয় নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা সমানভাবে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বিমান বাহিনীর নজরদারি, বিমান, ড্রোন ও উপকূলীয় পর্যবেক্ষণ ব্যবস্থার সঙ্গে নৌবাহিনীর টহল, জাহাজ ও উপকূলীয় নিরাপত্তা কাঠামোর সমন্বয় অপরিহার্য।
একই সঙ্গে স্থলভিত্তিক অবকাঠামো, উপকূলীয় ঘাঁটি এবং লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রকৌশল ও প্রশাসনিক সক্ষমতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি কার্যকর জয়েন্ট ফোর্সেস কমান্ড এই তিন বাহিনীর সক্ষমতাকে একই কাঠামোর মধ্যে এনে পরিকল্পনা, নজরদারি এবং প্রতিক্রিয়া ব্যবস্থাকে আরও সমন্বিত ও কার্যকর করতে পারে। সশস্ত্র বাহিনী বিভাগ কিন্তু এটার বিকল্প হতে পারে না, কেউ যদি ভাবে তা ঠিক নয়। বিশেষ করে বঙ্গোপসাগর অঞ্চলে সামুদ্রিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য পথের নিরাপত্তা, সমুদ্র দস্যুতা, মানব পাচার, অবৈধ মৎস্যাহরণ এবং সামুদ্রিক সন্ত্রাসবাদ কিংবা আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত উপস্থিতি, এসব বিষয় এখন সামুদ্রিক নিরাপত্তাকে আরও জটিল করে তুলেছে। একটি জয়েন্ট কমান্ড কাঠামো থাকলে সমুদ্র, আকাশ এবং উপকূল এই তিনটি ডোমাইনে সমন্বিত নজরদারি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এর মাধ্যমে একটি শক্তিশালী মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস ব্যবস্থা গড়ে উঠতে পারে, যা বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের আরেকটি বাস্তবতা হলো প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা এবং নদী ভাঙনের মতো দুর্যোগ প্রায় প্রতি বছরেই দেশের উপকূলীয় ও নদী বিধৌত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে। এই ধরনের দুর্যোগের সময় সশস্ত্র বাহিনী জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় একটি নির্ভরযোগ্য শক্তি হিসাবে কাজ করে। উদ্ধার অভিযান, জরুরি ত্রাণ বিতরণ, যোগাযোগ পুনঃস্থাপন, চিকিৎসা সহায়তা এবং অবকাঠামো পুনর্গঠনে বাহিনীগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। কিন্তু এসব কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করতে হলে বাহিনীগুলোর মধ্যে সমন্বিত পরিকল্পনা ও অপারেশনাল কাঠামো থাকা জরুরি। একটি জয়েন্ট সার্ভিসেস কমান্ড ব্যবস্থা থাকলে দুর্যোগের সময় বিমান বাহিনীর পরিবহন বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত ত্রাণ ও উদ্ধার দল পৌঁছে দেওয়া সম্ভব হবে। নৌবাহিনীর জাহাজ ও নৌযান উপকূলীয় এলাকায় উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজে ব্যবহার করা যাবে এবং সেনাবাহিনীর প্রকৌশল ইউনিট দ্রুত সড়ক, সেতু ও যোগাযোগ অবকাঠামো পুনঃস্থাপনে কাজ করতে পারবে। একই সঙ্গে চিকিৎসা দল, যোগাযোগ ইউনিট এবং লজিস্টিক সহায়তাও সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হবে। এর ফলে দুর্যোগ মোকাবিলায় রাষ্ট্রের সামগ্রিক প্রতিক্রিয়া আরও দ্রুত, সমন্বিত এবং কার্যকর হবে। এছাড়া একটি জয়েন্ট কমান্ড কাঠামো বাহিনীগুলোর মধ্যে যৌথ প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রযুক্তিগত সমন্বয় বৃদ্ধিতেও সহায়তা করবে। আধুনিক সামরিক বাস্তবতায় যৌথ অপারেশন, তথ্য আদান প্রদান এবং সমন্বিত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন বাহিনীর মধ্যে সমন্বিত পরিকল্পনা ও অনুশীলনের মাধ্যমে একটি অভিন্ন অপারেশনাল সংস্কৃতি গড়ে উঠতে পারে, যা কোনো সংকট মোকাবেলায় জাতীয় সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। এইভাবে বঙ্গোপসাগর কেন্দ্রিক সামুদ্রিক নিরাপত্তা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বাস্তবতা বিবেচনায় একটি জয়েন্ট ফোর্সেস কমান্ড বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উন্নয়ন হতে পারে। এটি কেবল সামরিক সমন্বয় বৃদ্ধি করবে না, বরং জাতীয় নিরাপত্তা, মানবিক সহায়তা এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ প্রায় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য দুর্যোগের সময় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি যৌথ কমান্ড থাকলে বিমান বাহিনীর পরিবহন সক্ষমতা, নৌবাহিনীর সামুদ্রিক সহায়তা এবং সেনাবাহিনীর প্রকৌশল ও উদ্ধার কার্যক্রম দ্রুত সমন্বিত করা সম্ভব হবে। এই প্রেক্ষাপটে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং জয়েন্ট ফোর্সেস কমান্ড পরস্পর পরিপূরক ভূমিকা পালন করতে পারে। এনএসসি কাজ করবে কৌশলগত ও নীতিগত পর্যায়ে জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়ন, কৌশলগত মূল্যায়ন এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে। অন্যদিকে জয়েন্ট ফোর্সেস কমান্ড কাজ করবে অপারেশনাল পর্যায়ে যৌথ সামরিক
পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনার মাধ্যমে। তবে এই ধরনের প্রতিষ্ঠান গঠন করতে হলে অত্যন্ত সতর্ক প্রাতিষ্ঠানিক নকশা প্রয়োজন, আউটলাইন প্ল্যান দরকার। এগুলোকে অবশ্যই আইনি কাঠামোর মধ্যে প্রতিষ্ঠা করতে হবে এবং গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সংসদীয় তদারকি, পরিষ্কার ক্ষমতার সীমা এবং পেশাগত মানদণ্ড নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্য হওয়া উচিত কোনো ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করা নয়, বরং শক্তিশালী ও স্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা। বর্তমান দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতায় কার্যকর জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনা কেবল সামরিক শক্তির উপর নির্ভর করে না, এটি নির্ভর করে সমন্বিত নীতি, কৌশলগত দূরদৃষ্টি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার উপর। একটি সুগঠিত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং জয়েন্ট ফোর্সেস কমান্ড বাংলাদেশের নিরাপত্তা কাঠামোকে আরও সুসংহত, কার্যকর এবং ভবিষ্যৎ উপযোগী করে তুলতে পারে। যথাযথ পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক তদারকির মাধ্যমে এই ধরনের প্রতিষ্ঠান দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।